অলরাইট, সো এর আগে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানছি, ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আসলে ওয়েবসাইট শুরু করতে হয়, অ্যান্ড দেন আমরা একটা প্লাগইন ডিসকভার করছি বা একটা প্লাগইন নিয়ে কাজ করছি। প্লাগইনটার নাম কি? এলিমেন্টর। সো এলিমেন্টর কাজ কি? এলিমেন্টর কাজ হচ্ছে এটা একটা পেজ বিল্ডার, যেটা আমাদেরকে ওয়েবসাইট ডিজাইন করতে সাহায্য করে, যেটা দিয়ে আমরা ওয়েবসাইটের পেজ ডিজাইন করতে পারি। এখন আমি যদি পেজ আফটার পেজ, একটার পর একটা পেজ করতে থাকি, অনেকগুলো পেজ মিলে আসলে কি হয়? একটা ওয়েবসাইট হয়। একটা ওয়েবসাইট মূলত আসলে অনেকগুলো পেজের সমষ্টি, এক বা একাধিক পেজ থাকে। একটা পেজ দিয়ে একটা ওয়েবসাইট হয়, যেটা একটা পেজ দিয়ে একটা ওয়েবসাইট হয়, যেটাকে বলে ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। আর যেটাতে মাল্টিপল পেজ থাকে, এটা মাল্টি পেজ ওয়েবসাইট। এখন ধরে নেন আমাদের কাছে একটা ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট এসে বলল, হে, আই নিড এ ওয়েবসাইট দ্যাট শুড বি ডান উইথিন নেক্সট উইক বা উইথিন 3 ডেজ, এরকম কিছু একটা বললো। মাই বাজেট ইজ এক্স and I have a template that we are going with. And if you want, I can purchase the template for you, or you may design it. ওটাকে আমি কি ঠিক করে আছে? নিচ্ছি মানে মানে আমি কাজ করতে যখন বানাতে যাব তখন আমি দিতু রয়, কিছু বলবেন? ওকে, সো তার মানে সে কি বলল? সে বলল যে আমার একটা টেমপ্লেট পছন্দ হয়েছে, তুমি যদি চাও আমি টেমপ্লেটটা কিনে দিতে পারি, দেন তুমি ওইটাতে আমার কন্টেন্ট বসাবা। আর যদি তুমি মনে করো না, তুমি নিজে নিজেই ডিজাইন করতে পারবা, সেটা বেস্ট, তাহলে ওইভাবে আমরা আগাবো। এখন সো আমাকে ধরেন একটা লিঙ্ক দিল, এখন আমি লিঙ্কটাতে গিয়ে দেখলাম এটা একটা এইচটিএমএল টেমপ্লেট, এইচটিএমএল সিএসএস দিয়ে বা অন্য কিছু একটা দিয়ে করে দেওয়া। কিন্তু সে তো চাচ্ছে ওয়ার্ডপ্রেসে, এখন সে যদি এই টেমপ্লেটটা কিনেও দেয়, আমার কিন্তু তেমন কোনো লাভ হচ্ছে না। সো আমি কি করব? আমি তাকে বলবো, আই উইল ডিজাইন দ্যাট মাই ওন। ঠিক আছে? তার মানে আমি এটা ডিজাইন করবো, তারপর আমার বাজেট নিয়ে তার সাথে যদি নেগোসিয়েশন হয়, বা সে যদি বাজেট ফিক্স থাকে তাহলে তো ফিক্স, আর ফিক্স যদি না থাকে আমার কাছে জানতে চাইলে আমি আমার ডিমান্ড অনুযায়ী এখানে আমি বাজেট চেয়ে ক্লায়েন্টের কাছে এটা নেগোসিয়েশন করে নেবো। এগুলো নিয়ে আপনাদের ফাইবার ক্যাশে ক্লাস হবে, বাজেট কীভাবে চাইতে হয়, কোন প্রজেক্টে কেমন বাজেট হয়, এগুলো আলাদা ব্যাপার, মার্কেট প্লেসের ব্যাপার। তো এখন মূলত আমরা আইডিয়া পেলাম যে একটা ক্লায়েন্ট প্রজেক্ট কীভাবে করতে হয়, ওটাই আমরা করবো। এখন ক্লায়েন্ট কি করলো? আমাকে বললো যে এই যে আমার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস তোমাকে দিলাম, অথবা বললো তোমার ইমেল দাও, আমি তোমাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস ক্রিয়েট করে দিচ্ছি। দেন আপনাকে হয়তোবা সে তার একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনাকে দিয়ে দিবে। আপনি তার ওয়েবসাইটের শেষে ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেললেন। লগ ইন করলে আপনি এই সাইডে চলে আসলেন। এখন আপনার রিকোয়ার্ড প্লাগ ইনগুলো আপনি ইনস্টল করবেন। আপনার ধরেন এলিমেন্টর, এলিমেন্টর প্রোটা ধরেন ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিল। ঠিক আছে? এলিমেন্টর প্রোটা পেইড ভার্সন, সেখানে কিছু এক্সট্রা ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস আপনি পাবেন। ঠিক আছে? সেগুলো আপনি ইনস্টল করে হয়তো তাকে এই সাইটটা ডিজাইন করে। এখন কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে কাজ করতে হয়, চলেন আমরা দেখি। তো সর্বপ্রথম আমরা এলিমেন্টর জাস্ট ফ্রি ভার্সনটা ইনস্টল করে ফেলছি, রাইট? অ্যান্ড ফ্রি ভার্সন ইনস্টল করার পর আমার পেইড ভার্সনও দরকার হবে। ঠিক আছে? আমি ফ্রি ভার্সনটা আপডেট দিয়ে নিই। চাইলে আপনি এখান থেকে ইনস্টল করুন, ফ্রি ভার্সন দেখে আমি আপডেট দিচ্ছি। এখন আমাদের এলিমেন্টর প্রো যদি আমরা নিতে চাই, তো এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রোর সাইডে যদি আমরা চলে যাই, আমরা ওদের প্রাইসিংয়ে গিয়ে পেজ বিল্ডার যেটা, এটা যদি প্রাইসিং দেখি, দেখেন এটা মান্থলি আমাকে এটা পে করতে হচ্ছে, অথবা আমি একবারে বছরের জন্য পে করলে ক্লোজ টু $60 খরচ হবে। ঠিক আছে? অ্যাডভান্সের জন্য সোন আমাদেরকে $80 মতন চার্জ করবে সে। এখানে কিছু এক্সট্রা ফিচার্স আছে, উইজেট একটু বেশি আছে এটার থেকে, হ্যাঁ, আর কিছু এক্সট্রা সাপোর্ট আছে এখানে। আচ্ছা, এতে কাস্টম কোড পপ আপ এগুলো অফ করে দিছে। ওয়াও, অনেক বেশি বাড়াইছে প্রাইস। যাই হোক, পপুলার হয়েছে, এখন প্রাইস বাড়াবে স্বাভাবিক। তারপর অ্যাডভান্স, সো এখানে 3টা সাইট করতে পারবেন। আর এক্সপার্ট, এইখানে হচ্ছে আপনি 25টা সাইট করতে পারবেন, আপনি এটাকে 1000 করে নিতে পারবেন চাইলে। ঠিক আছে? এরকম। আচ্ছা, এখন আমাদের এটা হলেই হচ্ছে। এখন এটা তো সবার আমাদের জন্য পারচেস করতে পারবো না আমরা, তাই না? সো আমি আপনাদেরকে পেইড ভার্সনের প্লাগইনটা দিয়ে দিব, ডেভেলপার ভার্সন, যেটা দিয়ে আপনি কাজ শিখতে পারবেন, অ্যান্ড পেইড ভার্সনে যা ফিচার আছে সব ইউজ করতে পারবেন। বাট এটা জাস্ট আপনি প্র্যাকটিস করে কাজ শেখার জন্য অবশ্যই। আচ্ছা, এখন এই প্লাগইনটা আমি ইনস্টল করে ফেলবো, প্লাগইনটা আমি আপনাদেরকে দিয়ে দিব।
আমি একটু দেখে নেই কোথায় আছে। একটা মিনিট। আচ্ছা, আমার কাছে যে ভার্সনটা আছে এই ভার্সনটা একটু ব্যাকডেটেড, মানে এরপর কয়েকটা আপডেট আসছে। সো বেটার অপশন হচ্ছে আমরা ওই আপডেট ভার্সনটা নিয়ে নিই একবারে। So, এই জন্য একটু সময় নিচ্ছি। অলরাইট, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা ইনস্টল করে ফেলবো। So, আমাদের ফ্রি ভার্সন অলরেডি আছে, এখান থেকে আমরা প্রিমিয়াম ভার্সনটা নিচ্ছি। ইনস্টল। জাস্ট কি করলাম, এখান থেকে ফাইলটা চুজ করলাম, এই যে জিপ ফাইলটাই আপলোড করতে হয়, হ্যাঁ। অ্যাক্টিভ প্লাগইন। এভাবে আমরা যে কোনো প্রিমিয়াম প্লাগইন ইনস্টল করতে পারি। এই যে অ্যাক্টিভ হয়ে গেল এলিমেন্টর, এলিমেন্টর প্রো। এরপর কি করব, যেহেতু এটা ডেভেলপার ভার্সন, আমরা পেইড ভার্সনের যত ফিচার আছে সবই এটাতে পাবো। আমাদের একটা কাজ করতে হবে কি, এই ভার্সনটা সিকিউর করতে হবে, মানে এই ভার্সনটা যাতে আপডেট না হয়। তো আমরা একটা প্লাগইন ইউজ করব, ইজি আপডেট ম্যানেজার। আচ্ছা, এখানে দেখেন এই ড্যাশবোর্ডের ভিতরে আমরা একটা নতুন অপশন পেয়ে যাবো এখন, এই যে আপডেট অপশন। ওই প্লাগইনটার জন্য আসছে এটা। এখানে গিয়ে আমরা প্লাগইনস, এখান থেকে এলিমেন্টর প্রো ভার্সনের আপডেটটা অফ করে দিব। ফ্রি ভার্সনটা থাকুক, সমস্যা নেই। এখন আমরা গিয়ে যদি দেখি, এই যে পারফেক্ট। এখন আমরা কি করব, আমরা পেজ তৈরি করব। কিসের জন্য, এই প্রজেক্টের জন্য। So, আমাদের পেজের নাম আমরা দিতে পারি, যেহেতু একটাই পেজ, যেহেতু একটা পেজ, এটার নাম হবে হোম। আচ্ছা, হোম পেজ নাম দিলাম। নাম দেওয়ার পর পর আমরা এখান থেকে পাবলিশ করব এটাকে। পেজটা পাবলিশ হয়ে গেলে আমাকে কিছু স্যাম্পল ডিজাইন দেখাবে, যেটা গুটেনবার্গের, আমাদের এটা দরকার নেই। আমরা সরাসরি এখান থেকে এডিট এলিমেন্টরে চলে যাবো পাবলিশের পর পর।
আচ্ছা, এরকম চলে আসলো পেজ। এখন এই পেজের মধ্যে ডিজাইন করাটা টাফ। আমরা যদি এখানে ডিজাইন করতে চাই, আমাদের এইটুকুর মধ্যে ডিজাইন করতে হবে। সো আমাদের তো এটা দরকার নেই, আমাদের দরকার কি, পেজ সেটিংয়ে গিয়ে পেজ লেআউট কি হবে, এলিমেন্টের ক্যানভাস। এলিমেন্টর ক্যানভাস। ফাঁকা পেজ পেয়ে গেলাম। এখন এইটা ডিজাইন করতে হবে। এখন এইটা যদি ডিজাইন করতে চাই, সর্বপ্রথম আমাকে সবার ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে লেআউট চুজ করা। লেআউটটা কেমন আছে? সো লেআউটটা এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগ আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। মানে একটা লোগো আছে, মেনু আছে, বাটন আছে। আমরা এখানে ক্লিক করে তিনটা ভাগ নিয়ে নিতে পারি এখান থেকে। আচ্ছা, অথবা এইটা অথবা নিয়ে, এইটা দিয়ে জেরিন আপনার মাইক থেকেই হচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, মিউট রাখবো, সবাই খেয়াল করবো, হ্যাঁ। হয়ে যেতে পারে আনফরচুনেটলি, বাট খেয়াল রাখবো। আচ্ছা, তো এখানে আমি একটা নিয়েও ইনার সেকশন নিয়ে কাজ করতে পারি। সো ইনার সেকশন নিয়ে কাজ করাটা বেটার, সেক্ষেত্রে আমি আমার মতন করে ইন্টারনালি কন্ট্রোল করতে পারবো। কি করলাম এখানে, জাস্ট এখানে ক্লিক করে আমি একটা অ্যাড নিউ কলাম অ্যাড করে নিলাম। আমাদের কলাম হয়ে গেল কয়টা, তিনটা। আচ্ছা, আমাদের বলুন তো এই এই সিস্টেম কেন আসতেছে, আমরা কি করছিলাম? ভাই আমরা হচ্ছে যে সেটিং থেকে হচ্ছে যে টেক্সট এবং গ্রিড কে অফ করে দিয়েছি, অফ করে কোঅর্ডিনেটরকে দিলাম। রিমুভ করে দিয়েছি। ফিচার থেকে আমরা অফ করে রাখছি দেখে আমাদের এই সিস্টেমটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন এইখানে কি আসবে, এখানে কি আসবে, এখানে এখানে আমাদের আসবে লোগো। তো লোগোটা আমরা নিতে পারি ইমেজ দিয়ে। এখানে লোগো একটা অপশনও আছে, বাট এই অপশনটা যদি আমরা নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে এখান থেকে লোগো সেট করে দিতে হবে। এইখানে এসা সাইট লোগো, এখান থেকে লোগো সেট করতে হবে। ঠিক আছে, এটাও পসিবল। অথবা আপনি সিম্পলি ডিরেক্ট ইমেজ নিয়েও করতে পারেন, যেহেতু আমার এক জায়গাতে যদি একই লোগো বিভিন্ন জায়গাতে ইউজ হয়, তাহলে একবার লোগো নিয়ে জাস্ট সেট করে রাখলে পরবর্তী যে কোনো জায়গায় লোগো নিয়ে ছাড়লে একই লোগো বারবার রিপিট হয়ে যাবে। এমন এক জায়গা থেকে চেঞ্জ করলে সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। সো এরকম আমাদের যেহেতু একটাই, আমাদের এখানে লোগো নিয়ে যে ইউজ করতে হবে এরকম কিছু না, আমরা ডিরেক্টলি ইমেজ ইউজ করতে পারি। এখন আমরা লোগোটা এখানে বসাবো। আচ্ছা, এখানে বুঝার বিষয়, এই জিনিসটা তৈরি করছে একটা আইকন আর টেক্সট দিয়ে। আমরা আপাতত ইমেজ হিসাবে, এটা লোগো হিসাবে নিয়ে নিই, আমরা স্ক্রিনশট নিয়ে নিই। যদিও তারা এখানে ইমেজ ইউজ করে নাই, বাট আমি আজকে এত কমপ্লেক্স মেথডে যাচ্ছি না। নর্মাল যেটা হয়, ইমেজে লোগো হয়, সো আমি ইমেজ হিসেবেই নিয়ে নিচ্ছি। একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আপলোড হোক। হয়ে গেছে, সিলেক্ট, চলে আসলো। এখানে কি আসবে, এখানে আসবে একটা মেনু। সো মেনুটা কই পাবো, আমরা সার্চ করি MENU। এইখানে আমাদের অনেকগুলো মেনু অপশন পাবো। এর মধ্যে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু। এই ওয়ার্ডপ্রেস মেনুর অপশন আসলো থেকে, এটা আসছে এলিমেন্টর প্রো অপশন থেকে। এলিমেন্টর ফ্রি ভার্সন তো আমরা অলরেডি ঘাটাঘাটি করছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, পেইড ভার্সনে কিছু ফিচার আছে, এটা যার যার নিজ দায়িত্বে ঘাটাঘাটি করে নেবেন। এটা যদি আপনি এখন এটা ইউজ না করেন, পরবর্তী কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। সো এটা আমি আলাদা করে অ্যাসাইনমেন্ট দিব না, বাট আপনাদের দায়িত্বে যেই কয়টা উইজেট, যে কয়টা উইজেট আমাদেরকে এলিমেন্টর প্রো থেকে দিছে, এখন কিন্তু যেগুলো আনলক হয়ে গেছে, কারণ প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি আমরা, হ্যাঁ। ঠিক আছে, এগুলা আপনারা দেখে নেবেন। আচ্ছা, সো যেটা নিচ্ছিলাম আমরা, মেনু লিখে সার্চ করলে ওয়ার্ডপ্রেস মেনু চলে আসবে, এটা নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিব। এখন আমাদের তো সাইটে কোনো মেনু তৈরি করা নেই, যার ফলে আমাদের কোনো মেনু এখানে শো করতেছে না। সো মেনু বানাইতে হয় কোথা থেকে, মেনু বানাইতে হয় ড্যাশবোর্ড থেকে, অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশন। এখন এখানে আমাদেরকে মেনু অপশন শো করতেছে না, কারণ কি, এই যে থিমটা ইউজ করা হয়েছে, এই থিমটা মেনু ইউজ করার অপশন দেয় নাই। তো আমরা কি করব, অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে গিয়ে একটা নতুন থিম এড করে নিব। আমরা যে কোনো থিম নিতে পারি, এর মধ্যে আপনি একদম কমন সবচেয়ে বেশি যেটা ইউজ হয় এলিমেন্টর দিয়ে কাজ করে, সেটা হ্যালো এলিমেন্টর। এলিমেন্টরের নিজস্ব থিম খুবই লাইট ওয়েট, আমরা এইটাই ইউজ করব। আমাদের জন্য থিমটা ওরকম কোনো ম্যান্ডেটরি বিষয় না,
বাট ওয়ার্ডপ্রেসে একটা থিম থাকতে হয় অ্যাক্টিভ অবস্থায়, না হলে সাইট রান করবে না। এই জন্য আমরা জাস্ট একটা বেসিক থিম দিয়ে রাখলাম, আচ্ছা তাছাড়া আর কিছুই না। আচ্ছা, এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে, আমরা যদি এইবার ড্যাশবোর্ডে যাই, অ্যাপিয়ারেন্স ওভার করলে এই যে মেনু অপশন চলে আসছে। হ্যাঁ, একটু আগেও ছিল যেটা, এই যে এখানে অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এই যে এখানে চলে আসে মেনু। একই কথা, আমাদেরকে একটা মেনু তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে, এই যে এখানে নাম দিতে হবে। আমি নাম দিলাম ধরেন মেইন মেনু। দেন আমি এটা ক্রিয়েট করলাম। এখন আমার যে পেজগুলো আছে এগুলো দিয়ে আমি মেনু তৈরি করতে পারবো। এই যে দেখেন, ভিউ অলে যান, আপনার এই যে এই পেজগুলো আছে, সো এগুলো দিয়ে আপনি মেনু তৈরি করতে পারেন। যে হোম তো অলরেডি আমরা পাইলাম ডিফল্ট, এইটার দেওয়ার দরকার নেই। এই হোমটাই নর্মালি আছে যেখানে হোম হিসেবে দেখাচ্ছে। আচ্ছা, এইখানে একটা বুঝার ব্যাপার আছে যে হোম, এই হোমটা কি আর এই হোমটা কি। এই হোমটা হচ্ছে আমরা বানাইছি, আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট হোম। তো আমি যদি সেভ করি, এখানে মেনু শো করতেছে, সেভ মেনু। ডিফল্ট হোম কোনটাকে বলে, যখন আপনি এখান থেকে ভিজিট সাইডে যাবেন, এবার আপনার মেইন ডোমেনে যে সাইটটা দেখায়, মেইন ডোমেন বলতে এই সাইডের যে ডোমেনটা, আমাদের ক্ষেত্রে এই সাব ডোমেনটা, হ্যাঁ, এইটাতে যে সাইট দেখায় এটাকে বলে হোম। তো আমরা দেখি তো আমাদের হোমে কি দেখায়, যে হোমে আমাদেরকে এইটা দেখাচ্ছে, ব্লক পেজটা দেখাচ্ছে। সো আমাদের তো ব্লক পেজ হোম পেজ হিসেবে দেওয়া আছে। বাট আমরা হোম হিসেবে কোনটা সিলেক্ট করছি, আমরা একটা পেজ বানাইছি তাই না, হোম পেজ নামে। এইটাকে আমরা হোম পেজ দিব কিভাবে, সিম্পল সেটিং, রিড। সেটিং। এইখানে আমরা সিলেক্ট করব এ স্ট্যাটিক পেজ। এইখান থেকে আমরা যে কোনো পেজকে হোম বানাইতে পারি। যেহেতু আমরা নামই দিয়ে রাখছি হোম, কারণ আমরা এটা হোম হিসেবে ইউজ করব আমরা জানি, সেই জন্য এটাকে হোম দিয়ে দিলাম। এখন আমরা সেভ করব। এইবার যদি আমরা দেখি, এইবার আমরা দেখতে পারবো ওই যে হোম পেজটা যেটা, ওটা ফাঁকা, এখন তো সেভ করিনি কোনো কিছুই। এই পেজটা আমাদের চলে আসলো। এটুকু ক্লিয়ার সবার? জি জি ভাইয়া। আচ্ছা, কি কি করছি বলেন তো এখন ড্যাশবোর্ডে গিয়ে। আমরা জাস্ট হচ্ছে মেনু মেক করছি, এবং মেনু মেক করে হচ্ছে একটা মেনু নেম দিয়েছি। মেনু মেক করা হওয়ার পর হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে যে পেজটা বানাইছি ওই পেজটাকে সেটিংসে গিয়ে রিডিং এ গিয়ে হোম পেজ হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছি। এতে করে এক্স্যাক্ট। আমাদের ডোমেনটাতে ক্লিক করলে আমাদের মেক পেজটা দেখানো যায়। ওকে, পারফেক্ট, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা তাহলে এইটুকু কাজ শেষ করলাম। এখন আমরা এই পেজটা রিলোড করব, এলিমেন্টর দিয়ে যেটা এডিট করতেছিলাম। তার আগে আমরা সাইট একটু পাবলিশ করে নেই, যাতে আমাদের যেটুকু করছে অতটুকু কাজ যাতে থাকে। আচ্ছা, এইবার কিন্তু অটোমেটিক একটা মেনু চলে আসছে। ক্লিক করলাম, এই যে এখানে দেখেন মেনু। এখানে যদি অন্য আরো কয়েকটা মেনু থাকতো ওগুলো শো করতো। তো এটা যেহেতু একটাই আছে এই জন্য অটোমেটিক এটাই পেয়ে গেছে। আচ্ছা, এইবার আমাদের এই পাশে কি লাগবে, এই পাশে লাগবে একটা বাটন। আমরা যদি এগুলো পেজ ক্রিয়েট করি এইসব নামে, তাহলে কিন্তু আমরা এগুলো মেনু হিসেবে অ্যাড করতে পারবো। আর পেজ ছাড়াও ইউজ করা যায় কাস্টম লিঙ্ক হিসেবে। সো আজকে ওইদিকে যাচ্ছি না, পরবর্তীতে এটা দেখাই দেবো এক সময়। এখানে ট্রাই ইট ফ্রি নামে আমরা একটা বাটন ক্রিয়েট করব। বাটন এখানে নিয়ে ছেড়ে দিলাম। সো এটা কি হবে, ট্রাই ইট ফ্রি। আচ্ছা, এখন আমাদেরকে আমাদের কন্টেন্ট চলে আসছে, এগুলাকে এখন কি করতে হবে, স্টাইল করতে হবে। এগুলাকে স্টাইল করতে হবে। সর্বপ্রথম আমরা দেখবো যে এই যে আমাদের এটা কিন্তু ছোট, তাই না এটা। তো আমাদের এটাকে ছোট করতে হবে। ছোট করব কিভাবে, যে কলামটা নিব, কলামটাকে আমরা এখান থেকে ছোট করে দিব, কারণ পুরোটা হচ্ছে 100%, ঠিক আছে, এই তিনটা মিলে। আমি প্রথমটাকে কত পার্সেন্ট দিব, ধরুন প্রথমটাকে আমি দিলাম হচ্ছে 15%, এটাকে আমি দিলাম ধরুন হচ্ছে 75%, তাহলে 90% হয়ে গেল, এখানে 10% রইলো। তো 10% বাটানোর জন্য ছোট ছোট হয়ে যাবে। আমরা দেখি একটু ট্রাই করে কোনটা বেটার হয়। আমরা এখানে দিলাম 15%, কলাম ধরে, হ্যাঁ। এটাকে আমরা দিলাম ধরেন 70%, তাহলে আরো 15% বাকি রইলো। আমরা এটাতে 15% দিব, যে অটোমেটিকলি পেয়ে যাবে, একটু কম পাবে, ডিফল্ট হচ্ছে এরকম থাকে। এটা কতটুকু আছে, 15, এটা 70। ঠিক আছে, একটু কম থাকে সবসময় দুই পাশে মার্জিন পেডিং এর জন্য। আর এখানে 15, ঠিক আছে।
আমাদের 100 কমপ্লিট হইলো নাকি? এখন আমাদের যদি আরো ছোট বড় করা লাগতো আমরা করে নিতাম। বাটনটাকে ধরে বাটনটার অ্যালাইনমেন্ট আমি রাইট সাইডে করে দেই, স্টাইল, এই যে এখান থেকে পজিশন রাইট সাইডে দিয়ে দিলাম। আমাকে এখন স্টাইলের কাজ করতে হবে। প্রথম স্টাইলের কাজ হচ্ছে যে এগুলা, এগুলাকে হুবহু কিভাবে করব দেখেন। একটা টেক্সট দেখতে কেমন, তার স্টাইল কি আছে, এটা বোঝার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি। এক্সটেনশনটার নাম হচ্ছে হোয়াটস ফন্ট। নাম কি? হোয়াট ফন্ট, হ্যাঁ, ইনস্টল করে ফেললাম। এটাকে পিন করে নিব। নোট কিপার আছেন? জি ভাই আছি। হ্যাঁ, একটা লিঙ্ক দিছি দেখেন, নোট করে ফেলেন। হ্যাঁ, ওই লিঙ্কের আগে সুন্দর করে লিখে দিবেন এটা কিসের প্লাগইন বা কিসের এক্সটেনশন। আচ্ছা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে একটা সাইট থেকে এটার ফন্ট কেমন আছে এটা ডিটেলস বের করা। আমরা এটা রিলোড দিব। এটা আমার আগে থেকে আছে, ওকে, গ্রেট। আমরা এখান থেকে কি করলাম, হোয়াট ফন্টে চলে গেলাম। গিয়ে আমরা এখান থেকে ফন্টগুলো ক্লিক করে এটা যাবতীয় ডিটেলস নিয়ে নিব। ঠিক আছে। সো ফন্ট হচ্ছে রুবিক 400, সাইজ 15, লাইন হাইট 23। সো এখানে রুবিক, এগুলো তো বুঝি নাকি? কত ছিল? ফন্ট সাইজ 400 ছিল না? জি 400। ফন্ট সাইজ 400 দিলে তো বিশাল বড় হয়ে যাচ্ছে। ভাই ফন্ট 15 পিন আছে। পনেরো ছিল ভাই। এই ফন্ট ফন্ট ওয়েট 500 ছিল ভাইয়া। ছিল 15, আচ্ছা ফন্ট রেট কত ছিল? 500? 400। 400, ওকে। আর লাইন হাইট? বলেন। লাইন খেয়াল করি নেই। হ্যাঁ, মনে রেখে দিতে হবে। 19, 23, ওকে, 23। ঠিক আছে। আচ্ছা, খেয়াল রাখবেন কি করতেছি, কই যাচ্ছি। ঠিক আছে, কারণ মেন্টাল ভুইলা গেলে লস নাই, আপনার ভুইলা গেলে লস আছে। ওকে, এখন এটা দিয়ে দিলাম আমরা স্টাইল। দেন আমাদের এগুলো তো তাহলে সেমই, আমরা তাও একটু ভেরিফাই করি, সবই সেম। ঠিক আছে। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে এটার কালারটা লাগবে। সো আমরা যখন মাউস নিয়ে যাই এটাকে বলে হোভার। সো হোভার অ্যাক্টিভ হইলেই এটা ডিফারেন্ট কালার হয়ে যায় এবং ওই কালারটা এখানে শো করতেছে। আমাদের হোভার ছাড়া যে কালারটা এটা দরকার। সো এই কেসে আমরা কি ইউজ করব, আমরা সিএসএস পেপার ইউজ করবো। সিএসএস পেপার দিয়ে যে কোনো স্টাইলের ডিটেলস নেওয়া যায়। হোয়াটফন্ট দিয়ে যেটা করছি এই কাজও করা যায় এবং এক্সট্রাও করা যায়। তো আমরা যে কোনো একটা সিলেক্ট করবো এইভাবে। সিলেক্ট করে দেখেন ওই কালারটাই দেখাচ্ছে। তো এখানে হোভার স্টেজে আছে, আমরা যদি বাইরে এখানে কোথাও ক্লিক করি, এই যে এইবার ওই কালার চলে আসে। এই যে রুবিক 15, 22.5 মানে 23 আর কি, এগুলো সবই এখানে শো করতেছে। হ্যাঁ, সেই কালারটা নিয়ে নিব। এটা হচ্ছে ফন্টের কালার। এটা নিয়ে আমরা টেক্সট কালার এখানে এটা বসিয়ে দিব। বুঝছি এটা? সিএসএস পেপার দিয়ে যে কোনো স্টাইল, যেটার কি স্টাইল, কোনটার কি স্টাইল আছে সব বের করা যায়। কনফিউশন থাকলে বলবেন। আচ্ছা, এটা কেটে দিই। আচ্ছা, তারপর কি আছে? তারপর আছে হচ্ছে বাটন। সেই বাটনটার স্টাইলও লাগবে আমাদের। তো বাটনটার স্টাইল কপি করার জন্য আমরা সিএসএস পেপারের হেল্প নিতে পারি। এই যে জেনারেল এখানে ক্লিক করে এভাবে টেনে এটা সরাই নিতে নেওয়া যায়। তো এখন এখানে ক্লিক করে বাটনটা সিলেক্ট করে নেন। এই যে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই বাটনের যাবতীয় ডিটেলস দেখেন, রুবিক 14, 21। সো এগুলো আমরা এখানে ইউজ করব। স্টাইল, টাইপোগ্রাফি, কত ছিল? লাইন হাইট কত ছিল? 23।
শিওর? 21। আচ্ছা, তারপর আর কি ছিল? আর ছিল হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, তো এটা কপি করে নিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা বসাই দিলাম। আচ্ছা, এখন কি পার্থক্য আছে? একটা হচ্ছে ভেতরের জায়গাটা, এই যে ভেতরে কতটুকু জায়গা আছে, সো ভেতরের জায়গা কি দিয়ে দেই আমরা বলেন তো? দেখেন, প্যাডিং ভাইয়া। সবসময় মনে রাখবেন মার্জিন হচ্ছে বাহিরের এই জায়গা, ব্যাকগ্রাউন্ড ছাড়া। আর পেডিং হচ্ছে ভেতরের জায়গা, ব্যাকগ্রাউন্ড সহ। ঠিক আছে? লাইক ধরেন আমি যদি এটা বাইরে দিতে চাই, ব্যাকগ্রাউন্ড ছাড়া দিতে চাই, এখানে যদি 20 দেই, দেখেন ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু বড় হয়েছে সাইড দিয়ে, এখান দিয়ে। ঠিক আছে? ধর আমি 10 দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু বড় হয় না, জাস্ট সাইড দিয়ে ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আমি যদি পেডিং দেই তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ড সহ তৈরি হবে। বাটনের পেডিংটা স্টাইলের ভিতরে থাকে। স্টাইলের ভিতরে এই যে নিচে আপনি বাটনের জন্য স্পেশালি পেডিংটা পাবেন, হচ্ছে বাটনের বাটনের ভেতরের যে পেডিংটা। আচ্ছা, এখানে আমরা পেডিংটা দিব। সো পেডিংটা কত? যে সিএসএস পেপারে দেখা যাচ্ছে উপরে নিচে 10 10, ডানে বামে 22 22। তো আমরা কি করব? অর্ডার, এইখান থেকে পেডিংটা প্রথমে লিঙ্কটা ভেঙে দিব, কারণ চারদিকে এক না, চারদিকে এক হলে লিঙ্ক করা থাকলে সমস্যা ছিল না। তো আমরা ভেঙে দিয়ে উপরে নিচে 10, টপ এন্ড বটমে 10, ডানে বামে 22 করে। ঠিক আছে না? ঠিক আছে। এইবার বাটনটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সাইড দিয়ে কার্ভ করা আছে। সেটা কই পাবো? একটু নিচে গেলে এই যেখানে বর্ডার রেডিয়াস। রেডি। তো বর্ডার রেডিয়াসটা এখানে কত দিব? চারদিকে যেহেতু সেম, তো 30 দিয়ে দিলাম। হয়েছে না? জি ভাইয়া। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে, হ্যাঁ, হোভারের অপশনটা অ্যাক্টিভ হয় না, হোভারের উপরে। লোগোটা উপরের দিকে আর কি, পরে পরে দেখতেছি আস্তে একটু আস্তে। উপরে উঠে গেছে। ওটা দেখতেছি আমরা আস্তে আস্তে। আচ্ছা, সো এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমাদের এটার অ্যালাইনমেন্ট দেখেন সব মাঝ বরাবর, তাই না? এক লাইনে আছে সবকিছু। বাট আমাদের লোগোটা উপরে উঠে আছে, বাটনটা একটু নিচে নেমে আছে, এরকম না? সেটা ফিক্স করব কিভাবে? এইখান থেকে এই কলাম ধরে সবসময় কন্টেন্টগুলোকে মাঝখানে আনতে হয়, এটা ধরে। এটাকে বলে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, উপরে নিচের অ্যালাইনমেন্ট যেটা, এটা দিব মিডলে। এটাও সেম, যদিও এটা এমনিতেই মিডলে আছে। এটাও সেম, সব এক লাইনে চলে আসছে। আচ্ছা, এখন এই যে হোভারে কিছু একটা হচ্ছে, এটাকে বলে হোভার অ্যানিমেশন। ঠিক আছে? সো হোভারে একটা বাটনে কিছু একটা ঘটতেছে। আমি যদি এখানে হোভারে যাই, এখানে দেখেন আমাদের এই যে হোভার অ্যানিমেশন, এখানে দেখেন অনেক অ্যানিমেশন আছে, পুশ, গ্রো, পপ। ঠিক আছে? এখান থেকে আপনি একটা একটা ট্রাই করেন, বাউন্স ইন। ঠিক আছে? সো এরকম আপনি ট্রাই করবেন, আরো আছে স্টাইল, ওগুলা ট্রাই করবেন। সো এইটাকে কি বলে? হেডার। এতক্ষণ যেটা করলাম, সো হেডার পার্টটা ক্লিয়ার সবার? ভাই এখানে এক কালারটা কিভাবে, হ্যাঁ হ্যাঁ একদম লিঙ্ক অ্যাক্টিভ করে রাখছে না, হোমটা অ্যাক্টিভ করে রাখছে, সো এই একটা কিভাবে করে দেখেন এখানে হোমটা হ্যাঁ, দেখাচ্ছি। রাখছে, হ্যাঁ। এটা হচ্ছে কোন পেজে আছেন বা কোন সেকশনে আছেন ওইটা ইন্ডিকেট করতেছে। সো এটা নেক্সটে আমি দেখাই দিব। সো আপাতত তারপর আমি দেখাচ্ছি, যেমন ধরেন আমরা এখন হোম পেজে আছি, তাই না? এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে হোভার, মাউস নিয়ে গেলে যে কালারটা হয়। আরটা হচ্ছে অ্যাক্টিভ, আমি কোন পজিশনে আছি এখন ওইটা শো করে। সো আমি কালারটা কপি করে নিয়ে যাই, হোভার, টেক্সট কালার, এটা দিয়ে দিলাম। আমাদের এই যে পয়েন্টার নিচে যেটা আসতেছে এটা লাগবে না, সো আমরা কন্টেন্টে গিয়ে পয়েন্টার আছে, পয়েন্টারটাকে নান করে দিলাম। সো আমাদের হোভার গেলে টেক্সটের কালার আর অ্যাক্টিভ কালারটাও সেম এইটাই। এটার মানে কি হইলো? এখন আমরা যদি আমাদের সাইটটাকে দেখি, ঠিক আছে? আমি এখন কোন কোন পেজে আছি? ওই যে ঠিক আছে, ওটা অ্যাক্টিভ হয়ে রয়েছে, হ্যাঁ। এখন আমি এলিমেন্টর পেজে গেলে এলিমেন্টর অ্যাক্টিভ হয়ে যেত, কিন্তু এলিমেন্ট পেজে আমার ওই হেডারটাই তো নেই। সো এই যেগুলো হোভারে হচ্ছে, অ্যাক্টিভ কালারও কাজ করতেছে।
সো হেডার পার্ট ক্লিয়ার, হ্যাঁ? এটা ছোট বড় করা লাগলে আপনারা করে নিতে পারবেন। নেক্সট হচ্ছে হিরো সেকশন। হেডারের পরপর যে সেকশনটা থাকে এটাকে বলে হিরো সেকশন। আমরা এখান থেকে কি করব, সেকশন নিয়ে নিব। আচ্ছা, সেকশনের ভিতরে কি কি আছে এই কন্টেন্টগুলো আগে নিয়ে নিব। সো প্রথমে আছে হচ্ছে একটা ছোট্ট কন্টেন্ট, তারপর আছে একটা হেডার, টেক্সট এডিটর নিয়ে নিই, তারপর আছে একটা হেডার, তারপরে আবার হচ্ছে টেক্সট এডিটর, তারপর একটা বাটন। লেখাগুলো নিয়ে যাই, এখানে এইটা আসবে, এটা বাটন না, এটা একটা আইকন। ঠিক আছে, সো নিয়ে নিলাম। এখন আইকনটা আমরা সিলেক্ট করে দিই, প্লে। কাছাকাছি একটা আছে, যদি ওইটার মতো এত চিকন না, তারপরে চলবে। আমরা পরবর্তীতে কাস্টম আইকন ইউজ করাও শিখবো। কাস্টম আইকন জাস্ট এখান থেকে এসভিজি আপলোড করা যায়। এসভিজির জন্য আমরা এসভিজি 8 এখানে যাইতে পারি, বা আইকনস 8-এ যাইতে পারি। এসভিজি প্রো, এসভিজি প্রো একটা সাইট যেখান থেকে আপনি ফ্রিতে অনেক আইকন নিতে পারবেন। প্লে আইকন, ঠিক আছে, এই যে একটা প্লে আইকন। সো এটা নিতে পারেন চাইলে। এখান থেকে এডিট ভেক্টরে গিয়ে কালার বসাই দিতে হবে আপনাকে। এই এখানে আপনার যে কালারটা আছে ওই কালারটা বসাই দিবেন। ঠিক আছে, সো এখানেও কালার বসাই দিবেন। কালার হয়ে গেল, এখন আপনি এক্সপোর্ট করতে পারেন চাইলে। এই যে এক্সপোর্ট হয়ে গেল। এইটা আপনি চাইলে সাইটে ইউজ করতে পারেন কিভাবে, যে আপলোড এসভিজি এনেবল করে দিবেন, এটা এখান থেকে আপলোড করে দিবেন। আপলোড হোক। এইভাবে ইউজ করা যায়, বা একটু আগে যেভাবে নিলাম ওইভাবে নিয়েও আপনি কালার করে দিতে পারেন। আচ্ছা ফাইন। সো এখন এগুলো সব কই যাবে, এগুলো সব যাবে মাঝখানে, এই যে মাঝ বরাবর। সো এগুলো নিজেদের অ্যালাইনমেন্ট, যেহেতু এটা পুরো লাইন জায়গা আছে এটার। ঠিক আছে, তো আমি এটা মাঝখানে নিয়ে যাব। এটাও, এগুলো সব ইনলাইন ব্লক এলিমেন্ট। ইনলাইন ব্লক এলিমেন্ট হচ্ছে সে পুরো জায়গা নিয়ে নেয় একাই, কন্টেন্ট থাকুক বা না থাকুক। দেখেন এটা আমি এতটুকু কন্টেন্ট, সেইখানে শেষ হয় না, সে কিন্তু তারপরে পুরো জায়গাটাই নিয়ে নিছে। আচ্ছা, সবকিছু চলে আসলো, তাই না? এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, আর এখানে ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড তাই না? নাই। সো ইমেজ। ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমরা এটা ধরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। সো ব্যাকগ্রাউন্ডে কি আছে, ইমেজ আছে একটা। সো ইমেজ দিব, এখানে যাব প্লাস, ইমেজটা পাবো কই আমরা? এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নর্মালি ডাউনলোড করতে পারবো না, আমরা সরাসরি চলে যাবো সিএসএস পেপারে। এইখান থেকে এই যে দেখেন অ্যাসেট, এখানে গিয়ে আমরা খুঁজবো কোন ইমেজটা। এই যে এই ইমেজটা, এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করতে পারেন। এক্সপোর্ট অল দিয়ে সবগুলো ইমেজ একবারে নিয়ে নিতে পারেন। এক্সপোর্ট অল দিলে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে, ওটাকে এক্সট্রাক্ট করলে ভিতরে সব ইমেজ থাকবে, ব্যাকগ্রাউন্ড এর নর্মাল যত ইমেজ আছে সব। আচ্ছা, আমরা এখন কি করব, যে ইমেজটা ডাউনলোড করলাম ওইটা ইউজ করবো এখানে। চলে আসলো ইমেজ। আচ্ছা, এখন এটাকে আমাদের কি করতে হবে,
পজিশনটা ফিক্স করতে হবে। আচ্ছা, এইখান থেকে এই ইমেজটার পজিশন যদি আমরা চিন্তা করি, উপরে নিচে দেখেন একটা ফাঁকা জায়গা আছে, পেডিং। এটা কি ব্যাকগ্রাউন্ড সহ নাকি ছাড়া? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ। সহ। প্যাডিং এ। এটা আপনি মাপতে পারেন কিভাবে? একটা এক্সটেনশন আছে, রুলার। ভাইয়া এখানে একটা কোশ্চেন করি, সরি ফর দ্যাট রুল ব্যবস্থা। ভাইয়া এখানে হচ্ছে যে লেআউট ক্যাচ করার মতো কোনো এক্সটেনশন আছে কিনা? লেআউট ক্যাচ বলতে? অনেক সময় অনেক লেআউট দেখা যায়, যেমন আমি লেআউট কপি করতে চাচ্ছি, তো অনুযায়ী ওই ইয়ে করতে চাচ্ছি, ওই স্ট্রাকচারটা কিভাবে মেনটেন করছে, লাইক দ্যাট ওখানে কোনটা ডিপ নিচে বা কোন নিচে এরকম একটা লেআউট থাকে না, বক্স বা এটা আপনাকে সেকশন দেখলে, নিচে। এটা ডিজাইন করতে করতে আপনার নিজেরই আইডিয়া হয়ে যাবে। আপনার উপর অনেক থেকে। যে, হ্যাঁ এটা বুঝতে পারছি, মানে বক্সগুলো ঠিক আছে, বাট যখন দেখা যাচ্ছে অ্যানিমেশন লাইক শেপ ইউজ করতেছে, তখন এটা একদম কমপ্লেক্স হয়ে যায়, যে এটা শেপ নিচ্ছে নাকি সেকশন নিচ্ছে আর কি, এরকম মনে হয় যখন শেপ গুলো ইউজ করে, ব্যাকগ্রাউন্ডের শেপ গুলো ইউজ করে আর কি। এগুলো, এটা নিজে করতে হবে, এরকম আসলে এক্সটেনশন আমার জানা নাই থাকলেও। আচ্ছা। আচ্ছা, সো রুলার এক্সটেনশনটা ইনস্টল করে ফেলছি। এটা দিয়ে কি করব? জাস্ট এটা মেপে নিব কতটুকু জায়গা আছে। সো জাস্ট একটা বক্স তৈরি করব এই ফাঁকা জায়গাটুকু। এটা যেহেতু হাইট মাপতেছি, সো এইচ হাইটটা হচ্ছে 154, সো 150 ধরে নিলাম। এটা মাপবো, এটা হয়তো একটু বেশি হবে, 160 বা 100 সামথিং হইতে পারে হাইটটা। এই যে হাইটটা 161। আচ্ছা, সো আমরা উপরে 150, নিচে 160 এরকম একটা পেডিং দিয়ে দিব। অ্যাডভান্সে যাব, এই যে পেডিং প্রথমে ভেঙে দিব। উপরে হচ্ছে 150 আর নিচে হচ্ছে 160। কোনো কনফিউশন? নাই কনফিউশন নাই, ওই শ্যাডোটা লাগবে, ওভারলেট একটা লাগবে ব্যাকগ্রাউন্ডে। পজিশনিংটাও হয়নি লাগছে। ওকে। আচ্ছা, এখন এই পেডিংটা দিতে কি করলাম? আমরা সেকশনটাকে বড় করলাম, হ্যাঁ। এখন আমাদেরকে দেখতে হবে আমাদের ডিজাইনে আর কি কি বাকি আছে। এক হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা প্রপারলি জায়গা মতো নাই। দ্বিতীয় হচ্ছে এই যে এগুলোর স্টাইলগুলো ফিক্স করতে হবে। সেগুলো সবই আমরা আস্তে আস্তে করবো। So, আমরা যদি সেকশনটার এই স্টাইলে আবার যাই, একটা ব্যাকগ্রাউন্ড সেট করার পর একটা জিনিস সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা মনে রাখবো সবসময়, পজিশন হবে সেন্টার সেন্টার, রিপিট হবে নো রিপিট, ডিসপ্লে সাইজ হবে কভার, অ্যাটাচমেন্ট ধরার দরকার নেই। ব্যাপারটা বুঝছি? দেখেন, ঠিক আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা নর্মালি যে ভিজিবল একবারে তা না, কিন্তু এটার উপরে একটা কালার আছে। এটার উপরে একটা কালার নাকি মাল্টি কালার? মেবি মাল্টি কালার দেখা যাচ্ছে। এটা আরজিবি মেবি। ওভারলেপ একটা কালার। এই পাশের না কালারটা একটা বলেন। না, বেশি, একটু এই শ্যাডো পাশের কম কালারটা দেখাচ্ছে, এটা বলেন। আরজিবি এটা ইউজ করছে। এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। গ্রেডিয়েন্ট, হ্যাঁ আরজিবি। তো আমি একটা কালার পিকার নিব, কালার জিল্লা। এটা ইনস্টল করে নেবেন। নোট কিপার, এগুলো সব নোট নিতে হবে কিন্তু। আজকে ক্লাসে বোঝা যাবে আমাদের নোট কিপার কতটুকু কষ্ট করে। আচ্ছা, কালার জিল্লার কি করে? কালার জিল্লা কালার পিক করে দেয়। সো আমরা এই পাশে একটা কালার আছে, এই পাশে। তো এই পাশ থেকে একটা কালার নিয়ে নিব, কালারটা নিলাম। ব্যাকগ্রাউন্ডের এই যে নিচে পেয়ে যাবো ব্যাকগ্রাউন্ড ওভারলে, এটার ওভারলে নর্মাল একটা কালার আছে, দুই গ্রেডিয়েন্ট আছে। সো আমরা গ্রেডিয়েন্ট থেকে এই কালারটা বসাবো। এক পাশে এই কালারটা বসাইলাম, আরেক পাশের কালারটা নিব, পিক কালার, এই কর্নার থেকে নিয়ে নিব, নিচেরটাতে দিয়ে দিব, দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা বেশি ভিজিবল, এটা কিন্তু অনেক গাঢ় ওভারলে। সো আমরা এটা কাজটা করব কি, আমরা এখান থেকে অপাসিটিটা বাড়াই দিব। সো অপাসিটি আমরা ধরেন 90 বা 95 এরকম ট্রাই করব। ঠিক আছে এবার নাকি? এখন আমাদের কালারের রেঞ্জটা, এটা আছে এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার, মাঝখানে ব্লেন্ড হয়ে গেছে। আমাদের এটা হয়েছে কি, উপরে একটা কালার, নিচে একটা কালার, মাঝখানে ব্লেন্ড হয়েছে। সো আমাদের একটু ডিফারেন্ট। আমাদের এটা কি করতে হবে? অ্যাঙ্গেলটা ঘুরাইতে হবে। সো আমাদের এখান থেকে কিন্তু অ্যাঙ্গেল কতটুকু আছে? 180। আমরা এটাকে ঘুরাবো, ঘুরায় আমরা যদি 90-তে নিয়ে যাই, আমরা দেখবো আমাদের ডিজাইনটা ফিক্স হয়ে গেছে। আচ্ছা, এখানে 180, 90 এই জিনিসগুলো কি পরিচিত লাগতেছে একটু?
জি ভাইয়া, এটা অনেক পরিচিত আর কি। পরিচিত তাই না? কারণ কি বলেন তো, সমকোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওই ডিগ্রি। ঠিক আছে, এই জন্যই যে সোজা, দুই পাশে সোজা আছে। আমি যদি 90 ছাড়া ডিফারেন্ট কিছু দেই, তাহলে দেখবেন একটু বাঁকা, এই যে এই কর্নার থেকে হয়েছে এবার। ঠিক আছে, সো আমরা কিন্তু এই যে জ্যামিতি পড়তাম আর ভাবতাম এগুলো জীবনে আর কবে কাজে লাগবে, সো এগুলো কিন্তু কাজে লাগে, তাই না? অথবা আপনি যদি এটা ঘুরাইতে চান, উপর নিচ করতে চান, তাহলে 180। আপনি যদি এই পাশে পার্পলটাকে নিয়ে আসতে চান এন্ড ব্লুটাকে এই পাশে নিয়ে যেতে চান, তাহলে কত হবে বলেন? 270। দেখেন তো হয়েছে কিনা। ঠিক আছে, আর 90ও যা, 380ও তাই, 380 না, 360ও তাই, তাই না? একবার ঘুরে আবার সেই সেম জায়গাতে চলে আসে। সো এটা এখানে আমাদের 180, যেটা তার উল্টা। ব্যাপারগুলো কি বুঝছি? জি। ওকে, আমাদের লাগতেছে কোনটা, আমাদের জন্য 90 ডিগ্রিতে আমাদের প্রপার অ্যাঙ্গেলটা পাচ্ছি আমরা। সো 90 ডিগ্রি আমি দিয়ে দিলাম। এখন এগুলো তো আমাদের হয়ে গেল, রাইট? এইখানে ফন্টের কাজগুলো করতে হবে। তো ফন্টগুলো কিভাবে নিব? জাস্ট এটা দিয়ে, আমাদের ফন্ট হচ্ছে সারাবান 16, 19, আর কালারটা হোয়াইট অফকোর্স 600। তো আমরা এগুলা দিয়ে দিই। হুম, এখানে কত আছে বলেন, নাইল হেড কত আছে? 19। আচ্ছা, এইবার দেখেন তো একটু পার্থক্য আছে না তারপরেও? লেটার স্পেসিংটা একটু পার্থক্য আছে মেবি। এখানে এই যে একটা থেকে আরেকটা লেটারের দূরত্ব আছে। তো আমাদের এই লেটারের দূরত্ব এটা তো দেখা যায় না আনফরচুনেটলি, সো আমরা চাইলে সিএসএস পেপার দিয়ে এটা দেখতে পারি। লেটার স্পেসিং, সেভেন পিকচার। এইখানে সিএসএস পেপার মনে হইতে পারে সিএসএস পেপার দিয়ে তাহলে সবসময় দেখি না কেন, সিএসএস পেপারও একটা সীমাবদ্ধতা আছে। ফন্টের ওয়েট দেখা যায় না, দেখেন ফন্টের ওয়েট দেখা যাচ্ছে। না। আচ্ছা, সো লেটার স্পেসিংটা এখানে দিয়ে দেই। সো এরকম আমাদের মাল্টি টুল ইউজ করতে হবে আমাদের দরকার অনুযায়ী। ঠিক আছে, হয়ে গেল। তারপর হচ্ছে এটা সারবান 46, 64 আর হোয়াইট। সিক্স, এটা কত? 64, 600। ঠিক আছে না? কালারটা হবে হোয়াইট। 64, আপনি 46 হয়ে গেছে। কোথায় 64? এখানে? ফন্ট শিওর? সাইজ মেবি। 64। ও আচ্ছা, সরি, লাইন হাইট আমি মিলাইছি। ওকে, ঠিক আছে, আপনি কিছুটা রাইট কিছুটা রং। ওকে, 64 ছিল কিছু একটা, লাইন হাইট ছিল। আচ্ছা, এইবার আমাদের এইখানে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? এইটা দুইটা লাইন হয়ে গেছে, আমাদেরটা একটা লাইন কেন? এইটা হয়তোবা জায়গা কমাই দেওয়া হয়েছে দুই পাশ থেকে, যার কারণে জায়গা হয় না, সে নিচে চলে আসছে। আমাদের তো অনেক জায়গা। তো আমাদের কি করতে হবে? দুই পাশে জায়গাটা, ফাঁকা জায়গা তৈরি করতে হবে। তো দুই পাশে ফাঁকা জায়গা কেমনে তৈরি করে আমরা জানি। লেফট সাইডে কি দিব? ভাইয়া এখানে হচ্ছে ব্রেকটা ইউজ করলে কিরকম হয়? এস্টিমেটেড যে ব্রেকটা আছে, ব্রেক ইউজ করলে কিরকম হয়? দেখা দেখেন, গেছে অনেক সময় এটা রেসপন্সিভ অনেকটা ইস্যু করে ফেলে। রেসপন্সিবিলিটি জিরো করে দিবেন, আমি দেখাচ্ছি, আপনি বুঝতে পারছি আমি আপনি কি বলতেছেন। আমি আপনাকে ওইটাও দেখাচ্ছি। আচ্ছা, এইভাবে আমরা কি করলাম, লাইনটা ব্রেক করলাম, তাই না? এখন আমরা রেসপন্সিবল গেলে দেখা যাবে যে এটা অনেক বেশি পেডিং চলে আসছে, যেটা এক ক্লিকের ব্যাপার, যদিও সলভ করা এরকম। তারপরেও ধরেন আমরা এটা ইউজ করব না, আমরা একটা ট্রিক আছে, এটা ইউজ করব। কি ট্রিক? এইখানে আমরা কিছুই না দিয়ে
আমরা এই কন্টেন্টের ভিতরে এখানে একটা ছোট্ট কোড ইউজ করব, কোডের নাম কি? বিআর ক্লোজ। ওকে, এটা কি রেসপন্সিভ হইলো? এটা আরো রেসপন্সিভ হইলো না, কেন বলেন তো? কারণ এটার কখনো আপনি এই লাইন ব্রেকটা বন্ধ করতেই পারবেন না, এটা আজীবন লাইন ব্রেকই থেকে যাবে। এখন আপনার এইখানে এসে অফকোর্স ছোট হবে টেক্সটের সাইজ, রাইট? যখন আপনার টেক্সটের সাইজটা ছোট করবেন, লেটস আমি 24 করলাম, তারপরে এই লাইন ব্রেকটা থেকেই যাচ্ছে। বুঝতে পারছি? জি। জি। মূলত আমরা এই বিআর ট্যাগটা ইউজ করাটাই আসলে রেসপন্সিভের জন্য হ্যাম্পার হবে আমাদের জন্য। বাট আমরা যদি বিআর ট্যাগ ইউজ না করে আমরা পেডিং এর যে ট্রিকটা এটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা এটাকে রেসপন্সিভ করতে পারবো খুব সুন্দরভাবে। ক্লিয়ার ব্যাপারটা? আমরা এখানে বিআর ট্যাগটা ইউজ করব না। এটা একটা বাগ, এটা রিলোড দিয়ে দিই। এখানে বিআর ট্যাগ দরকার নেই আমাদের। পাবলিশ। আচ্ছা, এটাও সেম, হোয়াইট হবে, ডিজাইন নিয়ে আসতে হবে এখান থেকে। সো আপনারা ডিজাইন নিয়ে আসবেন, আমি নর্মালি জাস্ট করে দিচ্ছি। সেম সেম দুই পাশে আমি 200 200 করে দিয়ে দিই। তো তারা একটু ফিক্স করা দরকার হলে এখান থেকে আপনারা সময় নিয়ে ফিক্স করবেন। আচ্ছা, মোটামুটি গেল। এটার উপরে নিচে যদি জায়গা লাগে মার্জিন দিয়ে দিবেন, যেমন এটা ধরে উপরে নিচে মার্জিন, এটা ধরে উপরে নিচে, আমাদের দরকার হচ্ছে না মনে হচ্ছে, ঠিকঠাকই আছে। নেক্সট সেকশনে চলে যাই। এটা খুব ইজিলি করা পসিবল। এটা আমাদের চারটা জাস্ট ইমেজ আছে, তো এখান থেকে আপনি চারটা একবারে নিয়ে নিতে পারেন, অথবা ইনার সেকশন দিয়ে চারটা নিতে পারেন, যেটা আপনার জন্য কমফোর্টেবল। নিলাম, আমাদেরকে এই ইমেজগুলো নিতে হবে। পাইলে আপনি সিএসএস পেপার দিয়ে যদি একবারেও নিতেন তাহলে হয়তো সবগুলো একবার আপলোড দিয়ে রাখতেন, তারপরে যখন যেটা দরকার ওটা ইউজ করতেন, ওটাও পসিবল। এরকম অ্যাসেট, এক্সট্রাক্ট অল, এক্সপোর্ট। এখন একবার আমি কি করব, আপলোড দিয়ে রাখবো, আমি কাজ করতে থাকবো, এটা আপলোড হইতে থাকবে। তো এটা আমি অলরেডি আপলোড করছি, এটা অলরেডি আপলোড করছি। এখন এগুলো আমি কি করব, এই টান দিয়ে রেখে দিব, আপলোড হইতে থাকবে। এটা আমি আপাতত নিয়ে ইউজ করতে থাকি, বাকিগুলো আপলোড হইতে থাকুক। তো একটা ইমেজ এখানে বসাইলাম, এটা কেটে দেই। এটা এই পাশে নিয়ে আসি। আচ্ছা, তো এখানেও সেম ইমেজ, এরকম আপনারা নিয়ে বাকি ইমেজগুলো এখানে ইউজ করবেন। ঠিক আছে, এখন এইখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ছোট ছোট যত ডিটেলস আছে সব খেয়াল করতে হয় ক্লায়েন্টের প্রজেক্ট করার সময়। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এইখানে উপরে নিচে একটা পেডিং আছে, আমরা চাইলে এটাতে পেডিং মেপে নিতে পারি, বা আমাদের মন মতন একটা দিয়ে জাস্ট আমাদের চোখে যতটুকু মনে হচ্ছে ওরকম একটা দিয়ে নিতে পারি আমরা। এমনিতেই যে হালকা একটু আছে পেডিং, আর বাকি ধরেন 56, তো 50 দিয়ে দিলে হবে উপরে নিচে। ঠিক আছে, দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এটা, এই সেকশনটা দেখেন তো কয়টা ভাগ? দুইটা। দুইটা ভাগ। তো আমরা এইভাবে দুইটা ভাগ নিলাম। এক পাশে হচ্ছে ইমেজ, যেটা এটা আপলোড হচ্ছে আরো, তো এইটা
আরেক পাশে আমাদের এই কন্টেন্ট গুলো আসবে, হেডলাইন, টেক্সট। এটা আপনাদের মতো আপনারা স্টাইল করে নেবেন এখান থেকে, আমি আর ওই বিস্তারিত যাচ্ছি না ওইখানে। এইখানে এটা লাগবে, এটা আপনি নিতে পারেন হচ্ছে আইকন লিস্ট। আইকন লিস্ট, হ্যাঁ। আইকন লিস্টে আইকন হবে হচ্ছে একটা ডট। এখানে যদি ডট না পান, যেমন ধর আপনি ডট সার্চ করলে একদম সলিড ডট নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এইখান থেকে ডট নিতে পারেন। অনেক ডট আছে, এডিট ভেক্টর, এখানে কালার কোডটা বসাই দিতে হবে। তো কালার কোডটা নিয়ে আসেন সাইড থেকে কপি করে, এই যে কালার কোড আপনি চাইলে কপি করে নিয়ে আসতে পারেন এক্সটেনশন ইউজ করে। এক্সপোর্ট, আপলোড এসভিজি, ডাউনলোড কমপ্লিট হয় নাই, হোক। আচ্ছা, ওটা আপলোড কমপ্লিট হোক, তারপর আমরা ধরাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে এই যে লেখাটা আসবে, বসাই দিলাম, ইনসার্ট, এই যে ডট চলে আসে। এই ডট এখন জাস্ট এটাকে কি করব, ডুপ্লিকেট করে তিনটা বানাই ফেলবো, দেন টেক্সট গুলো জাস্ট চেঞ্জ করে দিব। বুঝতেছি না, কঠিন লাগে? মাথা গরম আরে, হুম। দরকার? আমার মাথায় ঠান্ডা আছে এখনো, না মাথা গরম হয়ে গেছে? ঠান্ডা আছে। গ্রেট। স্পেস বিটুইন, এখান থেকে আমরা জায়গাটা বাড়াই দিলাম। তারপর একটা বাটন চলে আসবে, সিম্পল একটা বাটন। চাইলে উপরের বাটনটাকে কপি করে আনতে পারি আমরা, ডিলিট, পেস্ট। উপর থেকে বাটনটাকে নিয়ে আসলাম, এখন এটাকে আমাদের মতো করে আমরা ডিজাইন করে নিব, কারণ কালার এন্ড এভরিথিং এখানে মোটামুটি এখানে চলেই আসছে, ফন্টের সাইজ টাইজ চলে আসছে, জাস্ট ফিক্স করতে হবে। আচ্ছা, এখানে একটা আইকন আছে, সো আইকনটা আমরা দিব কোথা থেকে, যে এখান থেকে আইকন। তো আইকনের এখান থেকে আপলোড এসভিজি আইকন লাইব্রেরি, আমরা দেবো অ্যারো। এখানে অনেকগুলো অ্যারো আছে, এই অ্যারোটা দিয়ে দিই। অ্যারোটা হবে পরে, সো এই যেখানে পজিশন হচ্ছে পরে। এখন এই যে আমাদের এইটা কার্ভ একটু কম, সো বর্ডার রেডিয়াস কত আপনার সিএসএস পেপার দিয়ে দেখে আপনাদের মতো করে আপনারা দিয়ে দিবেন, আমি আমার মতন করে 5 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখন এটা ধরে ভার্টিক্যাল অ্যালাইন মিডল, এটা ধরে ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিব, দুইটাকেই ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিব। ক্লিয়ার? জি ভাইয়া। এগুলো ডিজাইন করতে হবে, হ্যাঁ, এগুলো ডিজাইন এগুলো আপনারা করবেন আস্তে আস্তে। আওয়ার সার্ভিস, চলেন আমরা আওয়ার সার্ভিসের কাজ করি। আওয়ার সার্ভিস থেকে আমরা কই যাব, আমি পুরোটা করে দিব না আজকে, কিছু জিনিস আপনাদের জন্য রেখে দিব, যাতে করে আপনারা জিনিসগুলো নিজে থেকে এক্সপ্লোর করতে পারেন। তারপরে যদি পরবর্তীতে সমস্যা থাকে আপনারা সমাধান না করতে পারেন, আমি তো নেক্সট ক্লাসে আসবো, তখন আবার দেখবো। তো যা যা দেখানোর দরকার মোটামুটি একটা প্রজেক্টে। স্যার, একটা ক্লায়েন্টের প্রজেক্ট কি অনেক কঠিন কিছু? না, কঠিন কিছু না, কিন্তু আমাদেরকে রিকোয়ারমেন্ট গুলো বুঝতে হবে আর কি। আর রিকোয়ারমেন্ট বোঝার জন্য আমাদের সাপোর্ট থাকবে আপনাদের সাথে। এটা তো এখন স্টুডেন্ট অ্যাফেয়ার সাপোর্ট পাচ্ছেন জাস্ট নর্মালি, আপনাদের পাবেন হচ্ছে 24 আওয়ার্স এক্সপার্ট টিম সাপোর্ট পাবেন। সেটা ফাইবার ক্লাস যেদিন থেকে শুরু হবে ওই দিন থেকে, ঠিক আছে, ওইটা আলাদা সাপোর্ট। আচ্ছা ভাই, আমি একটা এখানে কোশ্চেন করি ডিজাইনটা করতে করতে, সেটা হচ্ছে আমাদের কি একটা পুরা ক্লায়েন্টের প্রজেক্ট করে দেখানো হবে কিনা, মানে কি করতেছি, রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছে, কিভাবে ইয়া করতেছে এরকম। এটাই তো করতেছে, কারণ শুরুতেই এগুলো করলে তো আসলে বুঝবেন না। আজকে তো প্রথমে একটু না না বুঝাই না না। কি বলতে পারে জি, না বলতে পারে, অবভিয়াসলি। তো এটাই আস্তে আস্তে সামনের দিকে গেলে নিজেরাই পারবেন। আর ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বোঝার জন্য
আমি যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট পাইছি আপনি ওইটা নাও পাইতে পারেন, এবং আমার এবং আপনার সাথে পুরো ডিফারেন্ট হইতে পারে। আমি হয়তো 10টা প্রজেক্ট আপনাকে দেখাবো, আপনি যেই প্রজেক্টটা পাবেন ওই 10টার প্রজেক্টে দেখবেন কিছুই মিলতেছে না, কারণ ক্লায়েন্ট পুরো ডিফারেন্ট কিছু চাচ্ছে, তাই না? হ্যাঁ, এটা থেকে আপনার আইডিয়া হবে অফকোর্স, বাট আপনারা যখন প্রজেক্ট পাবেন, আমাদের টিম থাকবে, আমাদের তো এমন না যে আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি। তো আমাদের সাপোর্ট টিম কি করবে, ওই প্রজেক্ট আপনাকে বুঝাই দিবে, এরকম 2টা 3টা প্রজেক্ট যখন আপনাকে বুঝাই দিবে, তখন আপনার এই প্রজেক্ট সম্পর্কে একটা ক্লিয়ার নলেজ হবে। আমাদের কাজ হচ্ছে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করে দেওয়া। ক্লায়েন্টের গট ব্যাপারে ইট। যেগুলো থাকবে এগুলো ফাইবার কেসের পর থেকে শুরু হবে। ক্লায়েন্ট নেগোসিয়েশন, ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্টের প্রজেক্ট বুঝে নেওয়া, এগুলো নিয়ে ক্লাসই থাকবে আপনাদের আলাদা। ঠিক বুঝতে আছে। পারছি। সো আমাদের প্রজেক্টের চেয়ে বেশি হচ্ছে, বেশি থেকে বেশি ফিচার শিখে যাবো আমরা এখান থেকে। তারপরে যে আমি প্রজেক্টের মতো সিমুলেশন করতেছি, আজকে আজকে তো প্রজেক্ট ডিজাইন করতেছি আমরা, রাইট? প্রজেক্ট দেখে ডিজাইন করতেছি। আর ক্লায়েন্ট কমিউনিকেশনের পার্টগুলো, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি ভয় থাকে সবসময়, সো ওইটার জন্য আমাদের সম্পূর্ণ আলাদা ব্যবস্থা আছে স্টুডেন্টদের জন্য। যেমন আমরা এখন আপনাদেরকে ইংলিশে কিছুটা ট্রাই করতেছি আপনাদেরকে স্ট্রং করার জন্য, তাই না? যাতে করে ঠিক আছে। বুঝতে পারেন অ্যাটলিস্ট। তো আমাদের ইংলিশ কমিউনিকেশনও দেখবেন ক্লাসগুলো যখন আরো কয়টা ক্লাস হয়েছে? আজকে ইন্ট্রো ক্লাস ছিল, আচ্ছা আচ্ছা। ইংলিশ কমিউনিকেশন। ইংলিশ কমিউনিকেশন আমাদের হচ্ছে ক্লায়েন্টের কথাগুলো বোঝার দিকেই বেশি নজর দেওয়া হয়েছে। আপনাদের ইংলিশে অনেক এক্সপার্ট হয়ে যাবেন। ইংলিশে আমরা যেভাবে হচ্ছে একাডেমিক ক্লাস করছি ওরকম না, এটা এটা কমিউনিকেশন। আপনি যাতে ক্লায়েন্ট কি বললো সেটার প্রেক্ষিতে আপনি কি অ্যান্সার করতে পারেন। আমাদের কিছু প্রজেক্ট আমরা কমিউনিকেশন করছি, এরকম কিছু প্রজেক্টের জিনিস দেখাবে আপনাদেরকে, যে এইটা বলার পর এটা বলা হয়েছে অ্যান্সারে, ওরকম জিনিস। তো তখন আরো কনফিডেন্স চলে আসবে, ঠিক আছে? ওগুলো মিস জি। করবেন না, যদিও অপশনাল, বাট ওগুলো মিস করা একদমই উচিত না যদি আপনি ফ্রিল্যান্সিং এ সিরিয়াস হয়ে থাকেন। আচ্ছা, সো এটাকে একটু মোটা করতে হবে। মোটা কিভাবে করব? ডিভাইডার নিছিলাম, ডিভাইডারকে জাস্ট ওয়েট 2 পিক্সেল 3 পিক্সেল যা লাগে করে দিব। ঠিক আছে, আর একটু ছোট হবে। সো উইডটা 10-10-এর জায়গায় 5 হবে ধরেন। আর এটা মাঝখানে করে দিছি এই জন্য মিডলে আছে। এটাকেও সেম ওই যে ওই কাজ করতে হবে উপরে যেটা করে আসছি, এই যে এখানে। তো এটা পেস্ট সেল করলে এটার মধ্যে চলে আসবে, জাস্ট হোয়াইট কালার চলে আসছে দেখে দেখা যাচ্ছে না, সেটা কালারটাকে একটু হালকা কমাই দিবেন, বা ওই কালারটা কপি করে এনে দিবেন। আমি যা সময় বাঁচানোর জন্য করতেছি এটা। আচ্ছা, এটা গেল। এইগুলা, এগুলাকে কি বলে? এগুলাকে বলে ইমেজ বক্স। এটা তো আইডিয়া আছে নাকি? এগুলো করছি না? জি ভাইয়া, এটা করছি, কিন্তু এখানে তো আমাদের 6টা রো মেবি হবে, 2-3টা রো হবে, 3টা। 3টা বক্স নিয়ে নিলাম, 3টা কলাম। আমরা কি নিব? ইমেজ বক্স। ইমেজ বক্স না, এখন ইমেজ বক্সকে ওই সিস্টেম করতে হবে কেমন, এক পাশে ইমেজ আসবে, এই পাশে কন্টেন্ট আসবে। আমরা একটু দেখি লেআউটে গিয়ে। লেআউটে যে ইমেজের পজিশন এই পাশে হয়েছে না? জি। আচ্ছা, সো এখন এখান থেকে ফিক্স করব এরকম ডিজিটাল ডিজাইন, যেটা এটা বসাবো এখানে। লেটস সি। দেন এটা এটা নিব, ইমেজটা নিব। এখন ইমেজটা হচ্ছে ডায়মন্ড। সো এটা নিব হচ্ছে আইকন সাইট থেকে। তো এখান থেকে ডায়মন্ড কালারটা নিয়ে আসি। তো কালারটা সেম, পুরো সাইডে একই কালার কন্টিনিউ করা হয়েছে। তারপর আমরা কনফার্ম করার জন্য কপি করে নিয়ে নিই। সো নিয়ে নিই, আমরা এই যে ডায়মন্ডটা নিব। কালার, কালার এইখানে আমি কালারটা বসাই দিব। ডান। ডাউনলোড। এখানে পিএনজির সবচেয়ে বড় যে ভার্সনটা আছে, যেমন 100 এটা নিয়ে নিব, এটা বাদ। ডাউনলোড। তো কতগুলো রিসোর্স শেয়ার করছি, এগুলো সব ইউজ করা জানতে হবে, রেগুলার ইউজ করতে হবে, ঠিক আছে? আইকনের জন্য 2টা সাইট শেয়ার করছি, তারপরে কতগুলা টুল শেয়ার করছি, এটা সব মাথায় রাখতে হবে। এটা আপলোড হোক। আচ্ছা, এটা নিলাম। এখন এখানে গিয়ে এই যে ইমেজ, তো ইমেজটাকে ছোট করে দিবেন। এখান থেকে উইডথটা আরো ছোট হবে, লেটস সে 10% বা 15%, এরকম। তারপরে দেখবেন এটা একটু উপরে হবে ডিজিটাল। এটা সরি, এটা উপরে হবে কিভাবে? এটা লাইন হাইট কম হবে, ঠিক আছে? টেক্সট ডেসক্রিপশন লাইন হাইট ধরেন 0, তাহলে উপরে উঠে গেল, বা একটু বাড়াই দেন লাইন হাইট যতটুকু লাগে আর কি, ঠিক আছে? নর্মাল লাইন হাইটের থেকে একটু কমাই দিলাম যাতে করে এটা অ্যালাইনমেন্টটা হয়। এখন আপনি এটা ডিজাইন করেন, যা আছে না আছে ওইটা ডিজাইন করেন। আমি র্যান্ডম দিচ্ছি।
ক্লিয়ার? জি ভাইয়া। একটা নিলাম, ওটা কপি করে বা ডুপ্লিকেট করে এইভাবে টেনে টেনে তিনটা বানাই ফেলবো। দেন কন্টেন্ট চেঞ্জ করবো, ইমেজ চেঞ্জ করব। এটা হয়ে গেলে আবার এই পুরো ইনার সেকশনটাকে ডুপ্লিকেট করে দিব। 6টা। আবার ডুপ্লিকেট করবো, 9টা হয়ে যাবে। সো এটার উপরে নিচে একটু মার্জিন দিয়ে দেন, ধরুন উপরে নিচে 40 করে মার্জিন দিয়ে দিলাম। আবার ডুপ্লিকেট করেন, এটার উপরে নিচেও 40 মার্জিন চলে আসছে, দরকার নাই, মাঝখানে একটা হইলেই হচ্ছে। জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে ফেলেন, ডান। আপনাকে আর একটু স্টাইল করতে হবে, আর একটু সময় নিয়ে করতে হবে, তাহলেই ওইটার মতন পারফেকশন চলে আসবে। আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে আই থিঙ্ক, হ্যাঁ আমরা দিয়ে দিছি। উপরে নিচে একটু পেডিং আছে 50 পিক্সেল করে। তো এখানে উপরে নিচে 50 পিক্সেল করে পেডিং দিয়ে দিব, হয়ে গেল। তারপরে কি আছে, তারপরে এটা একদম নর্মাল। ভাইয়া এখানে একটা কোয়েশ্চেন ছিল, বিষয়টা হচ্ছে বলবো। বলেন। রেসপন্সিভের ক্ষেত্রে এখানে ওই যে অ্যালাইনমেন্ট আর কি, মানে রো এর অ্যালাইনমেন্টটা, সেটা হচ্ছে যে এটা ভার্টিক্যালি হরিজন্টালি আছে, এবং ভার্টিক্যালি সিরিয়ালটা মেনটেন করার জন্য এটা কি 3টা কলাম হবে, নাকি হচ্ছে যে আপনি ডাপ্লিকেট করছেন হ্যাঁ, এটা আলাদা? এখানে গেলে অটোই হয়ে যাবে, এই যে অটো হয়ে যাবে না, এলিমেন্ট। অটো তো হয়ে গেছে, কিন্তু এখানে সিরিয়ালটা মেনটেন করা জরুরি কিনা ওইটা একটু দেখা দরকার আছে আর কি, যে কোনটার পর কোনটা বসতেছে। রাইট, আপনি তো ডাপ্লিকেট করে রোটাকে নিচে নিয়ে আসছেন, এটা তো এমন হতে পারে ওখানে 3টা কলাম নিচে জাস্ট। বিষয়টা মনে হয় বুঝাতে পারি নাই আপনাকে, আরেকবার বলি, রিপিট বুঝতে করে পারছি। দেখেন। এখন ওইটা তো এখানে আসলে এইখানে আপনার দরকারই নাই চিন্তা করা। আপনার ডুপ্লিকেট করে করেন, রো নিয়ে করেন, যেভাবে করেন, এটা এক, এটা দুই, এটা তিন, এরকম, তাই না? এখন ধরেন এটা এক, হ্যাঁ এটা হ্যাঁ দুই, এটা তিন, এরকম যদি হয় তখন কি হবে? হ্যাঁ, তখন এটাই ওটা কি বলতেছি। হবে? এটা এক হবে, এটা চার হবে। ঠিক আছে? আপনি একই সিরিয়ালেই থাকবে, এরকমই থাকবে তখনও ডিজাইন। হুম হুম, তারপরে যদি কনফিউশন থাকে তাহলে একসাথে নিবেন একই কলামের ভিতর। এক্স্যাক্টলি। জি ভাই, আমি এটাই বলতে চাচ্ছি আর কি। বাট তখন নিলে তখন আপনাকে কিছু প্রবলেম হবে, কি এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। কেন কন্ট্রোল করতে পারবেন না? যখন আপনি রেসপন্সিভে যাবেন তখন এটা কন্ট্রোল করতে পারবেন না। সো কমপ্লেক্স চিন্তা না করে একদম ইজিলি চিন্তা করেন, তাহলে ডিজাইনগুলো আগাই যাবে। ঠিক আছে? তারপরে যদি কিছু ক্ষেত্রে আপনার ওই ডিসিশন নিতে হয়, কিছু ক্ষেত্রে ডিফারেন্টলি করতে হয়, সেটা ডিসিশন। হুম হুম রেসপন্সিভের চিন্তা মাথা থেকে ছেড়ে দেন, আমি রেসপন্সিভে এমন কিছু ট্রিক শিখাই দিব, হুম, রেসপন্সিভের জন্য কোনোদিন আপনার কোনো প্রজেক্ট ক্যান্সেল হবে না, যেটা যত কমপ্লেক্সই হোক। বুঝতে পারছি? জি। আচ্ছা। আর আস্তে আস্তে চেঞ্জ হবে, আমি এখন যা দেখাচ্ছি এইটাই আপনার যে আলটিমেট থাকবে এরকম না। অনেক কিছু হয়তো বা দেখাচ্ছি এখন আপনাকে রেডি করার জন্য, দেন আমি হয়তো বলে দেবো এইভাবে করবেন না, এইভাবে করবেন। জি। But সবকিছুরই একটা সিরিয়াল মেনটেন করতে হবে আমাদেরকে। আচ্ছা, আমি উপর থেকে জাস্ট ডিজাইনটা নিয়ে আসলাম কেন, এই যে এটার মতন করার জন্য। সো উপরে নিচে যে যে এটা এত বেশি, এটাকে কমাই দিব। আপনারা করবেন এটা একই একই উপরে যেভাবে করে আসছে ওইরকম এগুলো আসবে। তো এটা হেডলাইন। অনেক সময় হয় না, মার্ক করতে গিয়ে এতটুকু মার্ক করে ফেলছেন, হুম বা হুম, কিছু করার নেই, তার আবার নতুন করে মার্ক করতে হয় নাকি? শিফট চাপ দিয়ে ধরে জাস্ট অ্যারো প্রেস করবেন, রাইট সাইডের অ্যারো। ঠিক আছে? কমাইতেও পারবেন এভাবে, বাড়াইতেও পারবেন। আবার এক্ষেত্রে লাইন ভালো লাইন। মাউস দিয়ে ডাবল ক্লিক করলে, হ্যাঁ হ্যাঁ, মাউস দিয়ে ডাবল ক্লিক করলে পুরোটা এমনি সিলেক্ট হয়ে যায় ট্রিপল সবচেয়ে ক্লিক। ডাবল ক্লিক করলে একটা ওয়ার্ড সিলেক্ট হবে, ট্রিপল ক্লিক করে ডাবল পুরো লাইন মানে সিলেক্ট হবে। ওই তো দ্রুত আর কি ক্লিক করতে হ্যাঁ হবে হ্যাঁ, ওইটা সেটা নিয়ে। তো আছেই। আচ্ছা, ধরেন এই দুইটা একসাথে করবো আমি এইভাবে, হ্যাঁ। লেটস সে এই পর্যন্ত আসার পরে আমি সামহাও আমার মাউসটা হাত থেকে ছুটে গেছে। এখন আপনি শিফট চাপ দিয়ে ধরে যদি এদিকে অ্যারো দেন একটা একটা যাবে, আর যদি নিচের অ্যারো দেন এক লাইন করে যাবে। ঠিক আছে? এরকম এরকম। আচ্ছা। সো দ্রুত কাজ করার জন্য সবই জানা থাকা লাগবে। যেমন আমি পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করবো, জাস্ট ট্রিপল ক্লিক করবো, একসাথে তিনটা ক্লিক। আর একসাথে যদি দুইটা ক্লিক করি একটা করে ওয়ার্ড সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, এখানে আমরা একটা হেডিং নিয়ে আসবো। হেডিংটাকে মাঝখানে নিয়ে যাব, হোয়াইট কালার করে দিব। সো এখান থেকে হোয়াইট কালার করে দিব। আর একটা টেক্সট নিয়ে আসবো, এই টেক্সটটা নিলাম ধরেন, এটা আমি পুরোটা এইখানে বসাই দিব। ঠিক আছে? দেন আমি সেম কাজ এখানে, এটাকে হোয়াইট কালার করে দিব, দুই পাশে পেডিং দিয়ে দিব যাতে করে এটা আহ, দুই পাশ থেকে লাইন ব্রেক করে। 200 করে দিলাম ধরেন, ডানে বামে 200 করে দিয়ে দিলাম। দেন একটা বাটন আসবে, বাটনটা হবে সাদা কালো, করে নেবেন আপনারা, এটা কঠিন কিছু না। এখন এটার ভিতরে যে ইমেজটা, এটা চেঞ্জ হবে, এন্ড ওভারলে যদি চেঞ্জ করা লাগে করবেন। সো আমরা এটা এটা দেখি কোনটা আছে, এইটা। ঠিক আছে? হয়ে গেল।
পাবলিশ। বাকিগুলো করতে পারবেন আস্তে আস্তে। এটা লাগবে না, রিবনটা লাগবে না, হ্যাঁ। এটা নর্মালি করবেন, জাস্ট কলাম নিয়ে নর্মালি করবেন। এই যে মাঝখানের কালারটা দিবেন কি দিয়ে? মাঝখানের কালার দিবেন হচ্ছে টেক্সট এডিটর দিয়ে। টেক্সট এডিটর নিলে মাঝখানে কালার দেওয়া যায় না? এই যেখান থেকে টগলটা ওপেন করে যেখান থেকে কালার দেওয়া যায়, হ্যাঁ। এই যে কাস্টম, এখানে কালার দিবেন আপনার মতন আপনি। ধরেন, ঠিক আছে, বুঝতে পারছি। জি ভাইয়া। তো আপনি যেরকম মাঝখানে কালার দিতে পারেন। এই দেখেন মাঝখানে ব্লু হয়ে গেছে, এই যে। তো এটাও সেম কাজ করতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা টেক্সট এডিটর নেবেন নিচে নিচে। কলাম নিয়ে কলামের ব্যাকগ্রাউন্ড কালার দিবেন হোয়াইট, আর পিছনে শ্যাডো দিয়ে দিবেন। পারবো? ইনশাআল্লাহ। কি ভাইয়া পারবেন স্যার? এটা নিবেন, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারেন, এটা কোয়াড, ঠিক আছে। ট্রাই করবেন, না পারলে এটা স্কিপ করবেন, আমি দেখাই দিব পরবর্তীতে। এগুলো সবই সহজ, কঠিন কিছু নেই এখানে। নর্মালি ডিজাইন করবেন এগুলো সব। তারপর যদি কোনো প্রবলেম থাকে, করতে পারতেছেন না, সেটার জন্য তো আছি, সেটা পরবর্তীতে দেখবো। আর নিজেরা মিটিং করে যে যে সেকশনটা খুব ভালো করতে পারছেন বাকিদের সাথে শেয়ার করবেন। ধরুন কেউ একজন পারে না একটা সেকশন, আপনি তাকে হয়তোবা তাকে দেখাই দিলেন যে এটা এটা এইভাবে এইভাবে করছি আমি। তো নিজেদের মধ্যে নলেজ শেয়ার হবে, নিজের জিনিসটাও আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কিভাবে করছেন, বা আপনার এই জিনিসটা কনফিডেন্সটা বাড়বে। সো এটা আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে। আমি 50%-এর মতো করে দেখাইলাম আপনাদের সরাসরি, বাকিটা আপনাদের উপরে থাকলো। আপনারা করবেন, প্রবলেম বের হবে অবশ্যই, অনেক কিছু পারবেন না, কারণ সবকিছু এখনই তো পারা উচিতও না, তাই না? ভাই নিচের ফুটার সেকশনটা কি থাকবে? সবই থাকবে, যা আছে পেজে সবই থাকবে। সেইখানে আপনি যতটুকু করতে পারেন প্রপারলি, যতটুকু কাছাকাছি যাইতে পারেন, ঠিক আছে। ঠিক আছে। নিজে নিজে ঠিক এক্সপ্লোর আছে। করতে গেলে, কারণ আমি দেখাই দিলে হুবহু দেখা যাবে ওই কাজটাই করতেছে আমি যা দিছি, যে যে কয় পিক্সেল দিছি। সেজন্য আপনাদের উপর ছাড়লাম, যাতে আপনারা এই জিনিসটা নিজে একটু আর ব্রেনে। এই আপনার এই সাইটটার কি স্ক্রিনশট দেওয়া থাকবে না জাস্ট এরকম আমি করে দেখতে হবে লিঙ্ক দিয়ে আমাদেরকে? দিব, একটা লিঙ্ক দিবে। একটা প্রপার লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা ভাইয়া, ওই যে এলিমেন্টারের যে বিষয়টা একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গ্রিড এবং ফ্লেক্স বক্স এর পরিবর্তে, মানে ইনার সেকশনের পরিবর্তে ওনারা হচ্ছে যে গ্রিড এবং ফ্লেক্স বক্সটা নিয়ে আসছে আপডেট ভার্সনটাতে। আমি রিসেন্টলি একটা প্রজেক্টে অর্থাৎ হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে গিয়ে এটা মানে একটা হেবিজিবি লাগতেছিল, একটা মানে সেকশন নিব, হেবিজিবি লাগতেছিল। যখন আমি হচ্ছে যে কি ওই গ্রিড এবং ফ্লেক্স বক্স অপশনটা ক্লোজ করে ইনার সেকশনটা নিয়ে আসছি, পরে দেখি পুরো ডিজাইনটা আমার নষ্ট হয়ে গেছে। এটা থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা, নাকি যে কোনো একটা সিলেক্ট করলে পুরো সাইটটাই একটা ওই সিলেক্ট অনুযায়ী কাজ করতে হবে? এরকম তো নষ্ট হওয়ার কথা না। তারপর ওটা নষ্ট হয়তো অন্য কোনো কারণে হয়েছে, বাট এটা এলিমেন্টর মেনটেন করতেছে হচ্ছে যাতে করে আপনাদের প্রবলেম না হয়, একটা থেকে আরেকটা মুভ করলে যে প্রবলেম না হয়। অলদো আপনি ফ্লেক্স বক্সে গেলে খুব একটা প্রবলেম হয় না, ফ্লেক্স বক্স থেকে রিটার্ন করলে মনে হয় প্রবলেম হয়। আর আপনার ধর হ্যাঁ, ফ্লেক্স এটাই। বক্স আছে, আপনি হচ্ছে ইনারসেকশন অন করলেন, তখন হয়তো বা কিছু প্রবলেম হয়। বাট ইনারসেকশন থাকা অবস্থায় ফ্লেক্স বক্সে নিয়ে গেলে তখন ইনারসেকশন গুলো থেকে যায়, ওগুলো আবার ডুপ্লিকেট করেও কাজ করা যায়। সো শুরু থেকে ডিসাইড করা উচিত আমার মতে, যে আপনি কোনটা দিয়ে হ্যাঁ, ওটা আগাবেন। তো অন্যের আর করানো প্রজেক্ট ছিল, তো আমি জাস্ট একটা সেকশন অ্যাড করতে চাচ্ছিলাম আর কি, মানে রিপিট, মানে আমাদের ফ্লেক্সবক্স একটা সেকশন জাস্ট ফ্লেক্সবক্স করতে আপনাদের চাচ্ছিলাম। আসলে কন্টেন্টে নাই, তারপর আমি ট্রাই করবো আপনাদের ফ্লেক্সবক্সের ব্যাপারটা ক্লিয়ার করে দিতে, কারণ ইন ফিউচার ফ্লেক্সবক্স দিয়ে আগাবে এলিমেন্টর। সো ফ্লেক্সবক্সের একটা ক্লাসে আমি পুরো একটা প্রজেক্ট করে আমি এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। জি। আচ্ছা, ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। আর হচ্ছে সুন্দর মতো প্রজেক্টটা করে ফেলবেন, এই প্রজেক্টটা থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের। হ্যাঁ, শেষ করি তাহলে, ভালো থাকেন সবাই। ওকে ভাইয়া। ওকে। ভাইয়া একটা কথা ছিল। হুম হুম, হ্যালো। বল। আচ্ছা, আমাদের যে এলিমেন্টের যে ফ্রি যেটা বা ডেভেলপার ভার্সন যেটা, এইটা দিয়ে কি প্রফেশনালি কাজ করা যাবে না? মানে ক্লায়েন্টের কাজ করা যাবে না? করা যাবে, বাট এটা কোনো প্রপার ওয়ে না, যে কোনো সময় সাইড অফ হয়ে যেতে পারে বা প্রবলেম ক্রিয়েট হতে পারে। মানে সমস্যাগুলা কি থাকতে পারে? বিশেষ করে অন্য প্লাগইনের সাথে এটা কনফ্লিক্ট করার সম্ভাবনা খুবই প্রবল। কারণ আপনি আচ্ছা অন্য আচ্ছা। একটা প্লাগইন বা কিছু একটা অ্যাড অন ইউজ করছেন, ওইটার সাথে এটা মোস্ট প্রবাবলি কনফ্লিক্ট করবে। আচ্ছা, এমনি আমি পার্সোনালি আমাদের নিজের ওয়েবসাইটের ক্ষেত্রে তো ইউজ প্রবলেমটা করতে আমি পারেন, নিজে। অলওয়েজ ব্যাকআপ রাখবেন, যে কোনো সময় সাইট প্রবলেম হইলে বা নতুন একটা ভার্সন আসলে তো এলিমেন্টও ট্রাই করে যে পুরাতন ভার্সন গুলা যাতে প্রপারলি কাজ না করে। সো ও, তখন যাতে সাইটে প্রবলেম হলে আপনি আবার ব্যাকআপটা রিস্টোর করতে পারেন। মানে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি, তাই হুম, তো? অবশ্যই। ঠিক ঠিক আছে। ওকে, আর কিছু?
অলরাইট, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।